আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 2 দিনের সফরে ঢাকায় চীনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, 27টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। শি জিনপিং এর সঙ্গে বেগম জিয়ার বৈঠক, সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি নেতারা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ করবে চীন, একে সুখবর হিসেবে বিবেচনা করছে ব্যবসায়ীরা। র্যাব ও পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এমন কিছু ঘটেনি যাতে সম্পর্কের অবনতি হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, কর্ণফুলী টানেল নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে 27টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তিগুলো সই হয়। এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। বৈঠকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনের রাষ্ট্রীয় সফরের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2:58 মিনিটে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতার উপস্থিতিতে দুদেশের মধ্যে চলে 1 ঘণ্টার দ্বিপক্ষীয় বৈঠক। এ সময় বাংলাদেশের বিদ্যুৎ, আইসিটি, পোশাক খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর দুদেশের মধ্যে 12টি ঋণ ও দ্বিপক্ষীয় চুক্তি এবং 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদেশের সরকার প্রধান। চীনের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারস্পরিক আস্থার সম্পর্ককে আরও মজবুত করতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। The signing of these instruments and the unveiling of these flags create a platform for our two countries to cooperate at a higher plane. Today, we have elevated our closer comprehensive partnership of cooperation to a strategic partnership for cooperation. এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে একান্ত বৈঠক করেন দুদেশের সরকার প্রধান। চীন এবং বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে অর্থনৈতিকভাবে তো বটেই, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে সূচনা হলো তাতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার চায়নার বিশেষ বিমানে সকাল 11:44 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বহনকারী বিশেষ বিমানটি বাংলাদেশের আকাশসীমায় পৌঁছালে তাকে পাহারা দিয়ে নিয়ে আসে বিমান বাহিনীর 2টি জেট বিমান। শুক্রবার বেলা 11:15টায় কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকায় পৌঁছান চীনের প্রেসিডেন্ট। বিমানবন্দরে বিশ্বের অন্যতম ক্ষমতাবান এই প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর 3 বাহিনীর একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়। চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানাতে রাষ্ট্রপতির সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নেওয়া হয় হোটেল লা মেরিডিয়ানে। 2 দিনের বাংলাদেশ সফরে এই হোটেলেই অবস্থান করবেন তিনি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। চীনকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তারা বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে নিজেদের স্বার্থেই বাংলাদেশে এসেছেন চীনা রাষ্ট্রপতি। এতে বাংলাদেশ সরকারের সাফল্য মানতে নারাজ বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে স্বাধীনতা ফোরাম। কারাবন্দী অসুস্থ নেতা রুহুল কবির রিজভী, হাবিবুর নবী খান সোহেল সহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। কথা বলেন চীনের রাষ্ট্রপতির সফর নিয়ে। চীনের মাননীয় প্রেসিডেন্ট আসছেন বাংলাদেশে, আমরা তার এই সফরকে স্বাগত জানাই এবং আমরা বিশ্বাস করি এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গৃহীত হবে। চীন বন্ধু রাষ্ট্র আমাদের দেশ এবং দেশের জনগণের পক্ষেই তার সঙ্গে কথা বলবে। এদিকে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে আয়োজিত এক আলোচনায় বিএনপি নেতারা রামপাল প্রকল্প বাতিলের দাবি জানান। চীনা রাষ্ট্রপতির সফরকে স্বাগত জানান বিএনপি নেতারা। ইয়া খান যখন ক্ষমতায় ছিলেন তখনও বহু রাষ্ট্রপতি দেশে আসছেন। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন অবৈধ সরকার, তখনও অনেক রাষ্ট্রপতি এসেছে। হাসিনা ক্ষমতায় আছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসছেন। তারা আসছেন তাদের স্বার্থে, তারা আসছেন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে, তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এটা সাফল্য আমি এটা ধরতে নারাজ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধে লং মার্চ সহ বৃহৎ কর্মসূচি দেওয়ার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চীনের 15টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের 1,08,800 কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে এই বিনিয়োগ করবে চায়না। এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য বড় সুখবর বলে মনে করছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাত্তুব আহমেদ। দর্শক রিপোর্টটি আমরা পরবর্তীতে দেখব। র্যাব ও পুলিশের মধ্যে এমন কিছু ঘটেনি যাতে সম্পর্কের অবনতি হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের মধ্যকার সমস্যা তারা নিজেরাই সমাধান করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া র্যাব মহাপরিচালকের চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র্যাব মহাপরিচালকের পাঠানো এক চিঠির সূত্র ধরে পুলিশের সাথে দ্বন্দ্বের বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। এতে বলা হয় র্যাব কর্মকর্তারা অনেক সময় পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছেন। চিঠিতে এটিকে নির্যাতন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমে। র্যাব পুলিশের দ্বন্দ্বের এই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটতেই পারে, এতে বিচলিত হবার কিছুই নেই। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। এইরকম দুই একটা যদি ঘটনা ঘটে থাকে, সেইগুলো মানে আমাদের র্যাব পুলিশেরই একটা অঙ্গ। সেই র্যাব পুলিশই এটা ঠিক করে নেবে। তেমন কোনো ঘটনা ঘটেনি যে তাদের মানে র্যাব এবং পুলিশের সম্পর্ক নষ্ট হবে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি উগ্রবাদকে পরাভূত করতে ভূমিকা রাখবে এবারের সম্মেলন। শুক্রবার আওয়ামী লীগের 20তম সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রস্তুতি দেখতে যান দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এবং অন্যান্যরা। এ সময় তারা মঞ্চ তৈরির কাজ এবং প্যান্ডেলের কাজের সব শেষ অবস্থা ঘুরে দেখেন। সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা উপকমিটির বৈঠক করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, দলের কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও 15টি বন্ধু প্রতিম দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের শৃঙ্খলায় 2000 স্বেচ্ছাসেবক কাজ করবেন বলেও জানান তিনি। তবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া অন্য কারো ছবি দিয়ে কোনো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড করা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। এই সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতাকে অক্ষুণ্ণ রেখে আমরা নতুন রক্ত সঞ্চালন করে আমাদের পার্টিকে আরও গতিশীল করে তুলব। আজকে প্রধান শত্রু, প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদকে শেখ হাসিনার নেতৃত্বে এই শক্তিকে, অশুভ শক্তিকে আমরা পরাজিত করব, পরাভূত করব, পর্যদুস্ত করব। আবারও বাংলাদেশ চীন প্রসঙ্গ।
বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফররত চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা অব্যাহত রাখারও অনুরোধ জানান বেগম খালেদা জিয়া। ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করতে শুক্রবার বিকেলে হোটেল লা মেরিডিয়ানে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাথে ছিলেন বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চীনা প্রেসিডেন্টের সাথে প্রায় 8 ঘণ্টা বৈঠক করেন বেগম জিয়া ও বিএনপির প্রতিনিধি দল। এ সময় চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন থেকে শুরু করে বর্তমানের বন্ধুত্বপূর্ণ অবস্থানের বিষয়ে আলাপ হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আলোচনার বিষয়ে জানান, বাংলাদেশ এবং চীনের পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই সূত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উল্লেখ করেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে, তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে চীনের একটা অকৃত্রিম সম্পর্ক স্থাপিত হয়েছে। চীন সবসময় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশ সবসময় আশা করে যে চীন তাদের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সবসময় সহযোগিতা করবে এবং পাশে থাকবে। চীনকে বাংলাদেশের সাথে বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখারও আহ্বান জানানো হয় বলে জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে চীনও আশা করে যে বাংলাদেশ সবসময় চীনের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং একই সঙ্গে এই ভূ রাজনীতির ক্ষেত্রে চীন যে ভূমিকা পালন করছে সেই উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে সেগুলোতে বাংলাদেশ চীনকে সমর্থন যোগাবে। এর আগে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বৈঠকে অবকাঠামো সহ বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা সহ দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। চীনের 15টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের 1,08,800 কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে এই বিনিয়োগ করবে চায়না। এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য বড় সুখবর বলে মনে করছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ। আধুনিক বিশ্বের যোগাযোগ ও প্রযুক্তি খাতের অন্যতম সেরা দেশের তালিকায় দাপটের সাথে রয়েছে চীনের নাম। নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশটি। বাংলাদেশের অন্যতম এই উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রেসিডেন্টের সফরে সেদেশের ব্যবসায়ীরা উন্মুখ বিনিয়োগে। রাজধানীর একটি অভিজাত হোটেলে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ে চুক্তি সই হয়। তার মধ্যে দুটো ছিল গভর্নমেন্ট, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্পোর্টসের জয় সাহেব সাইন করেছেন, ওখানে দুটা ছিল, আর বাকিটা ছিল 11টা আপনারা দেখবেন বড় বড় কোম্পানিরা যেমন বেক্সিমকো, ফ্রেশ গ্রুপ, এনারা সই করেছেন, যেখানে সোলার প্রজেক্ট আছে এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, কয়লা বিদ্যুৎ প্রজেক্ট আছে। সো আমাদের এই প্রথমবার আমরা দেখতে পেলাম এক দাগে $13.6 বিলিয়ন, যেটা আমরা জীবনে এখন পর্যন্ত আমাদের হিস্ট্রিতে পাইনি। চীনা ব্যবসায়ীদের আরও আগ্রহ প্রযুক্তি, অবকাঠামো ও এভিয়েশন খাতে। এ অঞ্চলে বাংলাদেশ চীনের বড় একটি বাজার। আমাদের আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও জনবল বাংলাদেশের উন্নয়নে আরও বেশি কাজে লাগাতে চাই। এজন্যই আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছি। দুদেশের ব্যবসায়ীদের এই মিলন মেলায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশিরা ইচ্ছা করলেই যে কোনো সময় তাদের বিনিয়োগ ফিরে নিতে পারবেন, এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। রাজধানীর বাজার থেকে হঠাৎ উধাও মোটা চাল, সরকারকে দুষছে পাইকারি ব্যবসায়ীরা। দুর্গোৎসবে মণ্ডপ নিরাপত্তা দিতে যেয়ে দিনাজপুরে পুরুষ সহকর্মীদের দ্বারা ধর্ষিতা 2 মহিলা আনসার সদস্য। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে।
নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও এতিমখানায় ডিম বিতরণ। ভোলায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। সুস্থ যদি থাকতে চান বেশি করে ডিম খান, এই প্রতিপাদ্য নিয়ে শিশুদের ডিম খাওয়ানো, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরেও পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। গরিবের খাদ্য হিসেবে পরিচিত মোটা চাল উধাও রাজধানীর অনেক বাজার থেকে। অল্প পরিমাণ যে চাল আছে তার দামও বেশি। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি, যার কারণে বেড়েছে খুচরা বাজারেও। পাইকাররা জানিয়েছেন বিনা মৌসুমে হঠাৎ করে সরকারের চাল সংগ্রহ এবং ফলন কম হওয়ায় বেড়েছে মোটা চালের দাম। রাজধানীর কারওয়ান বাজারে সব ধরনের চালের সরবরাহ থাকলেও গুটি ও স্বর্ণা অর্থাৎ মোটা চাল নেই খুব একটা। বিক্রেতারা জানিয়েছেন গত 2-3 মাস থেকেই হঠাৎ করেই কমেছে মোটা চালের সরবরাহ। তবে যে অল্প পরিমাণ মোটা চাল আছে তা বিক্রি করছেন 40 টাকা কিংবা তারও বেশি দরে। সারা মার্কেট ঘুরেন, এক বস্তা মোটা চাল আপনি পাইবেন কিনা আমার সন্দেহ। যদিও পান তাও 1800-1900 টাকা দাম। যদি 34 টাকা কিনে আনি, ন্যাচারালি ঢাকা আসলে পড়বে 35 টাকা, তো দাম বাড়বে 36 টাকা বিক্রি করতেই হবে। এ নিয়ে প্রশ্ন করা হলে খুচরা বিক্রেতাদের অভিযোগের আঙুল পাইকারদের প্রতি। ঢাকার অদূরে সাভারে নামাপাড়ায় চালের পাইকারি বাজারের ব্যবসায়ীরা অস্বীকার করলেন এই অভিযোগ। বললেন চড়া দামের কারণে বেকায়দায় রয়েছে তারাও। আগে 1200 টাকা দিয়ে চাল কিন্তু সবাই এরকম 1200 টাকা নিয়েই পকেটে আসতো। এখন দেখা যাচ্ছে দাম 2000 টাকা দাম বা 1800 টাকা দাম, তখন কোনো তারা চাল কিনতে পারতেছে না। পাইকার বিক্রেতারা জানালেন মোটা চালের দাম গত বছরের এই সময়ে ছিল 22 থেকে 24 টাকার মধ্যে। এবছরের প্রথম দিকে কিছুটা বাড়লেও এখনকার মতো চড়া দাম কখনোই হয়নি। দাম বাড়ার কারণ নিয়ে এক একজনের ব্যাখ্যা এক এক রকম। এত মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কাছে কিছু মাল আছে, ওই রকম কোনো আমার আমি যতটুকু বুঝি যাদের সাথে ব্যবসা করি যে ভাই ধান পাচ্ছি না। বড় গৃহস্থর কাছে ধান আছে, তারা কম দামে বেচতে আসছে না। 22 টাকা 40 পয়সা দাম বিক্রি হয়েছে। সেটাই যখন আপনার গভর্নমেন্ট মালটা নেওয়া শুরু করলো তখনই হঠাৎ করে দামটা বৃদ্ধি হয়ে গেল। বাজার যখন অ্যালটমেন্ট দিয়ে দিল, সরকার যখন 32 টাকা কেজি রেট দিয়ে দিল, তারপরে থেকে তো বাজারটা বাড়ে। নতুন চাল বাজারে না আসা পর্যন্ত মোটা চালের দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বিক্রেতারা। সাভারের এই পাইকারি বাজারে মোটা চালের দাম গত 3 মাসের থেকে অন্তত দ্বিগুণ বেড়েছে। কিন্তু এখানকার পাইকাররা নিশ্চিত করতে পারেননি কেন এই মূল্য বৃদ্ধি। আরিফুল হক, বাংলা ভিশন, সাভার, ঢাকা। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদকে হত্যার হুমকির বিষয়ে রামপুরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার রাতে অধ্যাপক আনু মোহাম্মদের ব্যক্তিগত মোবাইল ফোনে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের নামে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন আনু মোহাম্মদ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। জিডি করার পর তাকে আবারও খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এবার হুমকিতে বলা হয় কুপিয়ে হত্যা করা হবে, তাও আবার একই নাম্বার থেকে। দিনাজপুরের শারদীয় দুর্গোৎসবে মণ্ডপ নিরাপত্তার দায়িত্ব পালনকালে ধর্ষণের শিকার হয়েছেন 2 মহিলা আনসার সদস্য। কোনো ভক্ত বা দর্শনার্থী নয়, তারা ধর্ষিত হয়েছেন নিজ আনসার বাহিনীর পুরুষ সদস্যের দ্বারা। অন্যের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করতে না পেরে অবশেষে ওই 2 মহিলা থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনও ধর্ষক আনসার সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 9 নং সাতর ইউনিয়নের বটতলী বাজারে সার্বজনীন দুর্গা মণ্ডপ। অন্যান্য মণ্ডপের মতো ওই মণ্ডপেও নিরাপত্তার দায়িত্ব পালন করতে যায় 6 আনসার সদস্য, এর মধ্যে 2 জন মহিলা। সারাদিন দায়িত্ব পালন শেষে ওই 2 মহিলা আনসার রাত যাপন করে মণ্ডপের পাশে এক দোকান ঘরে। নবমীর দিবাগত রাতে তারা রাত 3:30টার দিকে ঘুমোতে গেলে তাদের ঘরে ঢুকে পড়ে তাদেরই আনসার দলনেতা তাপস চন্দ্র রায়। এক পর্যায়ে ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাদের ধর্ষণ করে বলে জানায় ধর্ষিতারা। আপনি যদি চিল্লাচিল্লি করেন তাহলে আপনার বেতন দেব না, আপনার অনেক কিছু করব, আপনাকে আমি শেষ করে দিব। আমরা কিছু চিল্লাইতেও পারি নাই। দুর্গা মণ্ডপ কমিটির লোকজনরা জানান অভিযুক্ত ও অভিযোগকারীরা উভয়ই আনসার দলের সদস্য, তাই তাদের কিছুই করার নেই। তবে ধর্ষকের শাস্তি দাবি করেন তারা।
এখানে পাশে রুম দেওয়া হয়, যে মহিলা দূরে থাকতো, আর বাকি যে 4 জন এখানে আশেপাশে তাদের বাড়ি। মহিলাকে ঘরে ঢুকাই দিয়েছে, এরা এই কাম করলো। যদি এটা সত্যি হয় তাহলে শাস্তি অবশ্য পাওয়া দরকার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ধর্ষণকারীর শাস্তি দাবি করেন আনসার বাহিনীর স্থানীয় কর্মকর্তারাও। স্যারকে আমি ফোন করে জানালাম, ঘটনাটা ওনাকেও জানালাম, এ পর্যন্তই। কি হলো না হলো সেটা চিন্তা ভাবনা করতেছি, বিচার হবে, তার বিচার হবে স্যার। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বীরগঞ্জ থানার ওসি। মামুলি তদন্ত করতেছি, তদন্ত চলছে, গ্রেফতারের চেষ্টা চলছে এবং ভিকটিমকে ধর্ষণ পরীক্ষা করার জন্য আজকে প্রেরণ করা হয়েছে। এদিকে ধর্ষিতা মহিলা আনসার সদস্যরা 12 অক্টোবর ধর্ষক আনসার সদস্য তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আবারও বিতর্কে ট্রাম্প, নারীর প্রতি অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের আরও একটি ভিডিও প্রকাশ। প্রিমিয়ার ফুটবল লিগে আবারও হারল শেখ রাসেল কেসি, এবার আরামবাগ তাদের হারিয়েছে 1-0 গোলে। আপনারা স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নারীদের যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন এর পুরোটাই একেবারে মিথ্যা। তবে এর রেশ কাটার আগে ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ আরেকটি মন্তব্যের ভিডিও প্রকাশ করেছে সিবিএস টেলিভিশন। ওয়াইওর এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, অভিযোগ উত্থাপনকারী নারীরা ভয়াবহ মিথ্যা বলছেন। সেই সঙ্গে গণমাধ্যমের উপর বিরক্তি প্রকাশ করে বলেন, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের সঙ্গে মিলে এসব অপবাদ ছড়াচ্ছে তারা। ট্রাম্পের দাবি, যেসব নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাদের সাথে কখনোই দেখা হয়নি তার। মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে চরিত্র হননের অভিযোগে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি মামলারও হুমকি দেন ট্রাম্প। এদিকে 1992 সালে ধারণ করা ট্রাম্পের যৌন ইঙ্গিতপূর্ণ আরেকটি মন্তব্যের ভিডিও প্রকাশ হয়েছে। বড়দিন উপলক্ষে ট্রাম্প টাওয়ারে এন্টারটেইনমেন্ট টুনাইট অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল। চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে থাকা এক মেয়ের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ট্রাম্প বলেন, আগামী 10 বছরের মধ্যে ওই মেয়ের সঙ্গে ডেটিংয়ে যাবেন তিনি। এবারে দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। থাই রাজা ভূমিবলের মৃত্যুতে শোক জানিয়েছে বন্ধুপ্রিয় দেশগুলো। শুক্রবার চীন, জাপান, তাইওয়ান সহ বিভিন্ন দেশ রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করে। রাজার ছবি সামনে রেখে কালো পোশাকে শ্রদ্ধা জানায় জাপানিরা। এদিকে থাই রাজপ্রাসাদে পৌঁছেছে রাজা ভূমিবলের মৃতদেহ। রাজধানী ব্যাংককে সিরিরাজ হাসপাতালে রাজার মৃতদেহ গ্রহণ করেন তার ছেলে ক্রাউন প্রিন্স ভাজিরালঙ্কর্ণ। কলম্বিয়ায় ফার্ক বিচ্ছিন্নতাবাদীদের সাথে করা শান্তি চুক্তির প্রতি জনগণের আস্থা ফেরাতে যুদ্ধবিরতির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত আরও 2 মাস বাড়িয়েছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দীর্ঘ সমঝোতা আলোচনার পর গেল মাসে দুপক্ষের সম্মতিতে স্বাক্ষরিত চুক্তিটি সম্প্রতি গণভোটে প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি স্থানীয়দের সাথে সংঘর্ষে 9 সেনা নিহতের জেরে শুক্রবারও রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এই ঘটনায় রাজ্যের বৌদ্ধ ও মুসলমানদের মাঝে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন অনেকে। তুরস্ক সীমান্ত লাগোয়া সিরীয় বিদ্রোহীদের নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত অনেকে। হামলার দায় স্বীকার করেনি কেউ। এদিকে সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে সরকার বিদ্রোহীরা। এতে অন্তত 4 শিশু নিহত হয়েছে। মাহমুদুল হাসান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। দুই দিনের সফরে ঢাকায় চীনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, 27টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। শি জিনপিং এর সঙ্গে বেগম জিয়ার বৈঠক, সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি নেতারা।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ করবে চীন, একে সুখবর হিসেবে বিবেচনা করছে ব্যবসায়ীরা। র্যাব ও পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এমন কিছু ঘটেনি যাতে সম্পর্কের অবনতি হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে।